স্বাগত জানাচ্ছি ভেক্টরের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব ভেক্টরের গুণন নিয়ে। ভেক্টরকে আমরা দুইভাবে গুণ করতে পারবো। একটা হচ্ছে ভেক্টর রাশিকে আমরা চাইলে স্কেলার রাশি দিয়ে গুণ করতে পারি, আর একটা হচ্ছে ভেক্টর রাশিকে চাইলে আমরা ভেক্টর রাশি দিয়ে গুণ করতে পারি। তার মানে ভেক্টর রাশি একসাথে দুটো মাল্টিপ্লাইকে পারমিট করে। একটা হচ্ছে স্কেলার রাশি দিয়ে মাল্টিপ্লাই পারমিট করে, আর একটা হচ্ছে ভেক্টর রাশি দিয়ে মাল্টিপ্লাই করা পারমিট করে। তো ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা যদি স্কেলার রাশি দিয়ে গুণ করি, তাহলে আমরা যে গুণফলটা পাবো সেই গুণটা একটা ভেক্টর রাশি পাওয়া যাবে। তো এটার একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবো। আমরা যদি ত্বরণের কথা চিন্তা করি, ত্বরণ কি একটা ভেক্টর রাশি না? তো আমরা যদি ত্বরণকে একটা স্কেলার মান দিয়ে গুণ করি, যেমন ধরো আমরা ভর দিয়ে মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ ভরের সাথে ত্বরণ গুণ করলাম, তাহলে ত্বরণ হচ্ছে আমার একটা ভেক্টর রাশি এবং ভর হচ্ছে একটা স্কেলার রাশি। তো ডেফিনেশনে কি বলতেছে অনেকটা এরকম যে কোনো ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা যদি গুণ করা যায়, তাহলে নতুন করে আমরা আরেকটা ভেক্টর রাশি পাবো, ডেফিনেটলি নতুন একটা ভেক্টর রাশি পাবো। তার মানে এ একটা ভেক্টর, যেখানে আমরা এ কে ডিক্লেয়ার করছি ত্বরণ দ্বারা, তার মানে ত্বরণ একটা ভেক্টর রাশি, তার সাথে আমরা স্কেলার মান গুণ করছি ভর। তো ভর এবং ত্বরণের গুণফলকে আমরা কি বলি? ডেফিনেটলি ফোর্স। দ্যাট মিন্স ফোর্স ইকুয়ালস টু, আমরা বলতে পারবো এম ইন্টু এ ভেক্টর। দেখা গেল, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ভেক্টর রাশিকে যদি আমরা একটা স্কেলার মান দিয়ে গুণ করি, তাহলে নতুন করে আমরা একটা ভেক্টর রাশি পাই, এবং এখানে ভেক্টর রাশিটা কি? ভেক্টর রাশিটা হচ্ছে ফোর্স। ওকে, দ্যাটস ইট। এখানে আর নতুন করে তেমন বলার কিছু নাই। লেখার ক্ষেত্রে কিছু প্রেজেন্টেশন থাকতে পারে। যদি আমরা এভাবে লিখি যে মডুলাস দিয়ে বলের মান বের করতে চাই, তাহলে মডুলাস অফ এফ ইকুয়ালস টু, আমরা তখন বলতে পারবো মডুলাস অফ এম ইন্টু এ ভেক্টর। দ্যাটস ওয়াই আমরা এটার পরের লাইনটা লিখতে পারবো এফ ইকুয়ালস টু এম এ। দ্যাটস ইট। তাহলে আশা করি আমরা প্রথম এক্সাম্পলটা বুঝতে পেরেছি, এক্সাম্পল বলবো না, প্রথম ধরনটা বুঝতে পেরেছি যে ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে একটা নতুন ভেক্টর রাশি পাওয়া যায়। আবারও বলছি, ভেক্টর রাশিকে একটা স্কেলার মান গুণ করলে নতুন ভেক্টর রাশি পাওয়া যায়। এই নতুন ভেক্টর রাশিটা এখানে আমরা এক্সাম্পল হিসেবে কি দিলাম? ফোর্স। দ্যাটস ইট। এবার আমরা একটু সেকেন্ড কন্ডিশনটাতে আসি, যে একটা ভেক্টর রাশিকে আমরা আরেকটা ভেক্টর রাশি দিয়ে গুণ করব। এটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে আমরা গুণ করতে চাচ্ছি। তো দুটি ভেক্টর রাশির মধ্যে গুণের প্রকৃতি অনুযায়ী আমাদের গুণ করতে হবে। এই গুণের প্রকৃতি কথাটা অনেক বড়। এটা আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা ম্যাথমেটিক্যাল কনসেপ্টে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত গুণের প্রকৃতি বুঝতে পারবো না। দ্যাট মিন্স তুমি যদি আমাকে এই মুহূর্তে কোশ্চেন এভাবে করো যে আমরা কখন ভেক্টর রাশির সাথে আরেকটা ভেক্টর রাশির গুণ করব, অথবা দুইটা ভেক্টর রাশি আছে আমরা গুণ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে দুই ধরনের গুণ থাকে, একটা হচ্ছে স্কেলার গুণ এবং ভেক্টর গুণ। তো কখন আমরা স্কেলার গুণ করব, কখন ভেক্টর গুণ করব, বা কখন স্কেলার মান পাবো, কখন ভেক্টর মান পাবো, সেটা ওই কোশ্চেনের প্রকৃতি বুঝতে হবে। যে বলা হচ্ছে না গুণের প্রকৃতি, তো এটাকে আমরা ডাইভার্ট করে এভাবে বলতে পারি যে কোশ্চেনের প্রকৃতি অনুযায়ী আমাদের ডিসাইড করতে হবে কোন ধরনের গুণটা আমরা সিলেক্ট করব। তো কথাটা একটু শেষ করে নিই। দুটি ভেক্টর রাশির মধ্যে গুণের প্রকৃতি অনুযায়ী গুণফল একটা স্কেলার রাশি হতে পারে অথবা একটা ভেক্টর রাশি হতে পারে। এর মধ্যে যদি দুটি ভেক্টর রাশির মধ্যে আমরা যখন স্কেলার গুণ করি, দুটা রাশির মধ্যে স্কেলার পদ্ধতিতে গুণ করি, এটা একটা প্রসেস। তো দুটি রাশির মধ্যে যখন আমরা স্কেলার গুণ করি, তখন স্কেলার রাশি পাওয়া যায়। আর দুইটা ভেক্টর রাশির মধ্যে যখন আমরা ভেক্টর প্রসেসে গুণ করি, ভেক্টর গুণনের প্রসেসে গুণ করি, তখন একটা ভেক্টর রাশি পাওয়া যায়। এই স্কেলার গুণটা কিন্তু একটু আগের স্কেলার গুণনের মতো না, এই এম এর মতো না। ঠিক আছে? এই স্কেলার গুণ একটা প্রসেস, আমরা একটু পরে এটা ডেফিনেশনে আসবো। আর একই রকমভাবে ভেক্টর গুণও একটা প্রসেস। তো গুণের প্রকৃতি অর্থাৎ কোশ্চেনের প্রকৃতি অনুযায়ী আমাদের ডিসাইড করতে হবে আমি এখন স্কেলার গুণন প্রসেসে যাব নাকি ভেক্টর গুণন প্রসেসে যাব। তো যদি আমি স্কেলার গুণ প্রসেসে যাই, তাহলে আমার রেজাল্টটা ফাইনালি যা আসবে সেটা একটা স্কেলার রাশি আসবে। একটা এক্সাম্পল দিই, প্রথমে একটা এক্সাম্পল দিই, তাহলে বোঝা যাবে। আমরা কাজের ডেফিনেশন কি জানি? বল এবং স্মরণের গুণফলকে কি বলে? কাজ বলে না? তো লক্ষ্য করে দেখো, কাজ হচ্ছে একটা কি
স্কেলার রাশি, কাজ একটা স্কেলার রাশি, কিন্তু আমরা কাজ বের করতে গেলে কি কি মাল্টিপ্লাই করছি? আমরা যে দুটা ভেক্টর মাল্টিপ্লাই করছি তার মধ্যে একটা হচ্ছে ফোর্স আর একটা হচ্ছে সরণ। ফোর্সও হচ্ছে একটা ভেক্টর রাশি, আবার সরণ একটা ভেক্টর রাশি। তাহলে দুটো ভেক্টর রাশি, একটা হচ্ছে ফোর্স আর একটা হচ্ছে সরণ, দুটা ভেক্টর রাশির মধ্যে আমরা গুণটা কমপ্লিট করব। যে গুণটা কমপ্লিট করব, যে প্রসেস দিয়ে গুণটা কমপ্লিট করব, সেটা হচ্ছে স্কেলার গুণন। আর এই প্রসেস দিয়ে আমরা যে রেজাল্টটা পাবো, কাজ, ওয়ার্ক, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। এইভাবে আমরা ভেক্টর রাশির ক্ষেত্রে এক্সাম্পলে আসব। তো এখন আমরা একটু তাহলে আলোচনাটা সামনে এগোতে চাচ্ছি যে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ যদি হয়, সেই ক্ষেত্রে যদি স্কেলার গুণ হয়, তাহলে স্কেলার গুণটা আসলে আমরা কিভাবে করব, আর স্কেলার গুণের ডেফিনেশন কি, এবং স্কেলার গুণ নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। তো এবার আমাদের মূল আলোচনাটা শুরু হচ্ছে। আমরা এবার আলোচনা করব স্কেলার গুণ নিয়ে। তো ডেফিনেশনটা একটু পড়ে নিই, আর এই ডেফিনেশনটা হচ্ছে একটা গুণগত ডেফিনেশন। আমরা এখানে ডেফিনেশনে যা পড়বো এক্স্যাক্টলি সেই কাজটাই করব, এবং ফাইনালি সেখান থেকে আরও বিশেষ কিছু বৈশিষ্ট্য স্কেলার গুণনের বোঝার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা স্কেলার গুণ সংক্রান্ত বেশ কয়েকটা সূত্র এবং সমীকরণ ডেভেলপ করব। দেন আমরা স্কেলার গুণনের কিছু ম্যাথ ক্যালকুলেশন করব। ওকে, তাহলে স্কেলার গুণনের ডেফিনেশনটা অনেকটা এরকম যে দুটি ভেক্টরের যে গুণনে একটা স্কেলার রাশি পাওয়া যায় তাকে ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন বলে। এটার জন্য আমরা উদাহরণ হিসাবে ওই ছোট্ট এক্সাম্পলটা মনে রাখতে পারি যে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু কী বলেছিলাম, এফ এস বলেছিলাম, যেখানে এফ একটা হচ্ছে ভেক্টর রাশি, একই সাথে এসও একটা ভেক্টর রাশি, এবং তাদের মাঝখানে যে ডট চিহ্নটা দিচ্ছি এটা হচ্ছে ডট গুণন। তাহলে ওয়ার্ক বা কাজ এখানে আমার হচ্ছে একটা স্কেলার মান, আর ফোর্স এবং সরণ হচ্ছে আমার দুটি ভেক্টর মান। তো দুটা ভেক্টরের মধ্যে আমরা যখন ডট গুণন করি তখন যে স্কেলার মান পাওয়া যায় সেটাকে মূলত বলা হয় স্কেলার গুণন। তাহলে ডেফিনেশনটা ক্লিয়ার, বাট আমরা ঠিক পরের লাইনটা যদি লক্ষ্য করি, ভেক্টর দ্বয়ের মান, অর্থাৎ যে দুটো ভেক্টরের কথা বলা হচ্ছে, আবারও বলছি যে দুটো ভেক্টরের কথা বলা হচ্ছে তাদের মান, এই মান শব্দটাতে খেয়াল করতে হবে, তাদের মান এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম যে কোণটা বা সূক্ষ্ম কোণ যেটা থাকবে বা থিটা যে কোণটা থাকবে, সেই কোণের কোসাইনের অর্থাৎ কস এর গুণফলকে আমরা স্কেলার গুণ বলে থাকি। তাহলে এখান থেকে শুরু করে ভেক্টর দ্বয়ের মান থেকে শুরু করে গুণন বলে এইটুকু অংশ হচ্ছে গুণগত ডেফিনেশন। আমরা এখানে এটা হচ্ছে আমাদের পরিমাণগত ডেফিনেশন। এখান থেকে এই ডেফিনেশন থেকে আমরা সরাসরি স্কেলার গুণনের ভ্যালুটা পেয়ে যাব। তো বোঝার জন্য আমরা দুটা ভেক্টর বিবেচনা করতে চাচ্ছি, আলোচনায় চলে যাচ্ছি। সো আমরা দুটা ভেক্টর বিবেচনা করি। সাপোজ টু একটা ভেক্টর হচ্ছে আমার এ ভেক্টর, আমি এটাকে এ ভেক্টর বলছি, আর আরেকটা ভেক্টর আমরা ধরে নিতে চাই, আরেকটা ভেক্টর বি ভেক্টর। বি ভেক্টরটা ডিফাইন করলাম, এইভাবে ডিফাইন করি। ওকে, তাহলে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর। একটু ডিক্লারেশন দিই, এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। ওকে, এখন এই ও বিন্দুতে দুটা ভেক্টরই ক্রিয়াশীল এবং তাদের এই মাঝে একটা থিটা কোণ উৎপন্ন হয়েছে। এবার আমাদের কোশ্চেন হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরকে যদি আমরা ডট করে দেই, এই যে মাঝখানে যে ডট দিলাম এটাই মূলত হচ্ছে স্কেলার গুণন। স্কেলার গুণনের আরেকটা নাম যদি বলি, আমরা স্কেলার গুণের পরিবর্তে আমরা কখনো কখনো এটাকে ডট গুণন বলে থাকি, তবে কখনো বললে একটু ভুলই হবে, মূলত ডট গুণটাই বেশি বলা হয়, ডট গুণন। তো এই ডট চিহ্নটা এভাবে ব্যবহার করতে হয়, এখানে ক্রস চিহ্ন ব্যবহার করা যাবে না। ক্রস চিহ্ন ব্যবহার করলে তখন ভেক্টর গুণন বোঝাবে বা ক্রস গুণন বোঝাবে। তো স্কেলার গুণনে আমরা এ ভেক্টর আর বি ভেক্টরকে এখানে কিভাবে ডট করব, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণনের রেজাল্টটা কি হবে সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো এই রেজাল্টে আসার আগে আমরা একটু ছোট্ট ভিন্ন আলোচনায় আসি। সেই আলোচনাটা একটু পার্শিয়ালি আলোচনা করতে চাচ্ছি এবং এটা একটু পরে আমরা মুছে দিব, এটা থাকবে না। আমরা লম্ব অভিক্ষেপ ব্যাপারটাকে আবার একটু বুঝে আসার চেষ্টা করি, এই শব্দটাকে একটু ক্লিয়ার করে নিই। আমরা হায়ার ম্যাথ চ্যাপ্টারে করেছিলাম, অ্যাপোলোনিয়াস যখন পড়েছিলাম তখন
অ্যাপোলোনিয়াস পড়ার সময় আমাদের লম্ব অভিক্ষেপ এই আলোচনাটার প্রয়োজন ছিল। তো লম্ব অভিক্ষেপের জন্য আমরা আসলে কীভাবে ভাবি, তো আমরা তার জন্য একটা অক্ষ বিবেচনা করতে চাচ্ছি, এক্স অক্ষ। ওয়াই অক্ষ এই মুহূর্তে প্রয়োজন আছে, আচ্ছা আলোচনায় করা যেতে পারে। তো আমি কয়েকটা রেখা টানতে চাচ্ছি। প্রথমে আমি এভাবে একটা হেলানো একটা রেখা আঁকতে চাই, স্কেলিং করব, কালারটা রেড দেই আর ব্ল্যাক। ওকে, তো আমি এভাবে একটা রেখা বিবেচনা করলাম, এটা নাম দিচ্ছি আমি এ বি, একটা রেখা এ বি। এখন এই রেখাটার দুটা প্রান্ত ফিক্সড, আপাতত ফিক্সড করলাম, রেখাংশ বিবেচনা করলাম। ওকে, এখন যদি বলি এক্স অক্ষ বরাবর আমাদের এ বি এর কতটুকু জায়গা জুড়ে রয়েছে, তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমি এ বি এর জায়গাটা বিবেচনা করতে চাই, তাহলে এ থেকে আমি একটা লম্ব অঙ্কন করব এবং একই সাথে বি থেকে একটা লম্ব অঙ্কন করব। এখন আমি যদি দুটো নতুন বিন্দু পাই, একটা হচ্ছে এ প্রাইম বা সি না দিই, এম এন দিই, একটা এম দিলাম, একটা এন দিলাম, তাহলে এই এম এন যে ডিস্টেন্সটুকু পাওয়া যাচ্ছে, এম এন ডিস্টেন্সটুকু হচ্ছে এক্স অক্ষ বরাবর এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ। অর্থাৎ আমি এভাবে বলতে চাচ্ছি এক্স অক্ষ বরাবর এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ একটু নিচেই লিখি নাকি পাশে লিখতে পারবো লম্ব অভিক্ষেপ এম এন, তাহলে এক্স অক্ষ বরাবর এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ হচ্ছে এম এন। একইভাবে আমি যদি এখন ওয়াই অক্ষ বরাবর, আমার ইচ্ছা হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর দেখতে চাচ্ছি যে কতটুকু জায়গা জুড়ে আমার ওয়াই অক্ষ বরাবর, এটা কালার হবে, এ বি ওয়াই অক্ষ বরাবর আমার এ বি এর কতটুকু অংশ জুড়ে রয়েছে, বা এ বিটা ওয়াই অক্ষ বরাবর কতটুকু জায়গা দখল করে নিয়েছে। তাহলে আমি এ থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করব, বি থেকে একটা লম্ব অঙ্কন করব। দেখো ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, তার মানে এ বিটা যত বাঁকা করা যেত তত ওই মানে ওইটা আসতো আর কি, মানে এম এন এর মতো আর লেন্থটা কম হবে না, লেন্থটা আস্তে আস্তে আরও ছোট হয়ে যেত। তো এখন যদি আমি এ থেকে এখানে পি আর কিউ দিই, পি এবং কিউ, তাহলে তখন সেন্টেন্সটা এরকম আসবে যে ওয়াই অক্ষ বরাবর, অক্ষটাকে ডিক্লেয়ার করতে যাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর এ বি রেখাংশের লম্ব অভিক্ষেপ পি কিউ, তাহলে এখন সেম জিনিসটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, এভাবে একটা অক্ষ টানলাম, দেন ওয়াই অক্ষ, এবার আমাদের রেখাটা এভাবে টানি, এবি রেখাংশটাকে আমি মূল বিন্দু থেকে শুরু করতে চাচ্ছি। তাহলে মূল বিন্দু থেকে যদি শুরু করি তাহলে ব্যাপারটা এরকম দেখাচ্ছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি যদি টান দিই, এটা অলমোস্ট 45 ডিগ্রি হয়েছে। আমি 45 ডিগ্রি রাখতে চাচ্ছি না, একটু ডিফারেন্ট পরিমাণ দিলে দুই পাশের ভ্যালুটা আলাদা আলাদা আসবে। তাহলে আমি যদি এভাবে দিই বা এইভাবে খাড়া করে দিই, একটু থিটা কোণের মানটা বড় করে দিই, এখন যদি বলা যায় আমাকে যে এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কত, তাহলে এক্স অক্ষ বরাবর আমার লম্ব অভিক্ষেপের ভ্যালুটা দাঁড়াচ্ছে, ভ্যালুটাকে ডিক্লেয়ার করতে হলে আমি ঠিক শীর্ষটাকে হিসাব করব, কারণ অলরেডি আদি বিন্দুটা একবারেই মূল বিন্দুতে রয়েছে। তাহলে এই শীর্ষটা থেকে যদি আমি এইখান থেকে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, সহজে একটা লম্ব অঙ্কন করলাম, এখান থেকে ধরে একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে যতটুকু পাওয়া যাচ্ছে একটু বাঁকা হয়েছে, ব্যাপার না। তাহলে ও, এখানে যদি ও দেই তাহলে এখানে আসবে সাপোজ টু পি, তাহলে এক্স অক্ষ বরাবর এ বিন্দুটার আমার লম্ব অভিক্ষেপ, শুধু এ বিন্দু বলবো না, ও এর রেখাংশটার এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ আসতেছে ওপি, কারণ মূল বিন্দু থেকে শুরু করতেছি যেহেতু, তাহলে এটা এখান থেকে আদি প্রান্তটা রয়েছে। আর প্রথম ছবিতে কিন্তু এটা মূল বিন্দুতে নাই, এ বি জাস্ট একটা সমতলে অবস্থান করছে। আর এখানে ও এটা সমতলে অবস্থান করলেও এর বিশেষত্বটা হচ্ছে শুরুটা হয়েছে কোথায়, একবারে মূল বিন্দুতে। তাই অভিক্ষেপটা যখন আমরা কাউন্ট করছি, অভিক্ষেপটা একেবারেই ও থেকে শুরু করে পি পর্যন্ত গিয়েছে, এর বাইরে আর যায়নি। তাহলে এতটুকুই হচ্ছে তার কেবলমাত্র অভিক্ষিপ্ত অংশ, বা ও এক্স বরাবর বা এক্স অক্ষ বরাবর আমার
ও এ এর লম্ব অভিক্ষেপ জাস্ট ও পি। অ্যাগেইন আমরা যদি এ থেকে ওয়াই অক্ষ বরাবর লম্ব অঙ্কন করি তাহলে বেশ বড় একটা অভিক্ষেপ পাওয়া যাচ্ছে। আমরা যদি কিউ ডিক্লেয়ার করি, লম্বটা কিউ, তাহলে ওয়াই অক্ষ বরাবর ও এ এই রেখাংশটার লম্ব অভিক্ষেপ আসতেছে আমার ও কিউ। তার মানে দেখা যাচ্ছে যে তলের সাপেক্ষে একটি রেখা যেভাবে অবস্থান করে তার অবস্থান অনুযায়ী অভিক্ষেপের মান বড় বা ছোট হতে পারে। ফার্স্ট টাইম যেমন 45 ডিগ্রি দিয়েছিলাম, 45 ডিগ্রি দেওয়ার ফলে যেটা হতো সেটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর সমান সমান অভিক্ষেপ পাওয়া যেত। তাহলে এখানে সামারি কি দাঁড়াচ্ছে, যে আমি একটা অক্ষের সাপেক্ষে যদি কোনো একটি রেখাংশের অভিক্ষেপ বের করতে চাই, লম্ব অভিক্ষেপ কতটুকু জায়গা জুড়ে রয়েছে, তাহলে কি করতে হয়, রেখাংশের প্রান্ত যেগুলো রয়েছে, এই প্রান্ত, এই প্রান্ত, বি প্রান্ত, ওই প্রান্তগুলো থেকে জাস্ট যে তলের সাপেক্ষে আমি অভিক্ষেপটা বের করতে যাচ্ছি বা যে অক্ষ বরাবর বের করতে যাচ্ছি সেই অক্ষ বরাবর শুধুমাত্র লম্ব অঙ্কন করলেই তাদের মধ্যকার ইন্টার ডিস্টেন্সটাই যেটা থাকবে অক্ষের উপর, রেখাংশের যে লম্বের আঁকার পরে যে মাঝখানে যে অংশটুকু পাচ্ছি ততটুকুই হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ। তো দুটো ছবির মধ্যে ডিফারেন্স একটা হচ্ছে মূল বিন্দু থেকে শুরু হয়েছে, আর একটা হচ্ছে শুধু সমতলের মধ্যে ছিল। তো এখানে সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি, এক্স অক্ষ বরাবর ও এ এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ওপি, এবং ওয়াই অক্ষ বরাবর ও এ এর লম্ব অভিক্ষেপ দাঁড়াচ্ছে ও কিউ। এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, ও দিয়ে শুরু হয়েছে রেখাংশটা, অভিক্ষেপটাও কিন্তু ও দিয়েই শুরু হয়েছে। একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবরও রেখাংশটা শুরু হয়েছে ও থেকে, তাহলে ওটা যেহেতু মূলবিন্দুতেই রয়েছে, শুরুটা আদি প্রান্তটা যেহেতু মূলবিন্দুতে রয়েছে, শুরু থেকে রয়েছে, যে অক্ষ বরাবর বিবেচনা করব সেই অক্ষটা যেখানে শুরু হয়েছে রেখাংশটাও সেখান থেকে শুরু হয়েছে। তাহলে এই ও পয়েন্টটাতে আর নতুন করে লম্ব আঁকার কোনো সুযোগ নাই, তার মানে আমরা এখানে একটা করে লম্ব অঙ্কন করেছি। আর যখন সমতলের মধ্যে আমরা দুটো বিন্দুর অবস্থান আলাদা আলাদা করতে পারছি মূলবিন্দু বাদেই, তখন দুইটা বিন্দু থেকে কিন্তু আমরা লম্ব অঙ্কন করেছি। তার মানে একটা রেখাংশের লম্ব অভিক্ষেপ আঁকার জন্য যদি মূলবিন্দুগামী রেখা হয় তাহলে একটা শেষ প্রান্ত থেকে লম্ব অঙ্কন করলেই চলবে, আর যদি রেখাংশটা সমতলে মূলবিন্দুগামী না হয় তাহলে দুটা প্রান্ত থেকে লম্ব অঙ্কন করে এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কিংবা প্রয়োজন অনুযায়ী ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপটা নির্ণয় করতে হতে পারে। তো আশা করি লম্ব অভিক্ষেপের ব্যাপারটা ক্লিয়ার। আর লম্ব অভিক্ষেপের ব্যাপারটা ক্লিয়ার না থাকলে আসলে আমাদের মূল আলোচনা যে স্কেলার গুণন, সেই আলোচনাটা ক্লিয়ারলি বোঝা যায় না। সো লম্ব অভিক্ষেপের আলোচনাটা এখানে থাকলো, মুছলাম না আর নতুন করে, এটা থাকলো, বাট এটা খাতায় লেখার খুব একটা প্রয়োজন নাই। তো এবার আমরা মূল আলোচনায় আসি। আবারও আমরা একটু ডেফিনেশনটা খেয়াল করি, যে আমরা যখন স্কেলার গুণন করব বা ডট গুণন করব তখন আমাদের আসলে নিয়মটা কি। নিয়মটা হচ্ছে যে আমরা যদি দুটা ভেক্টর রাশি পাই, দুটা ভেক্টর রাশির মধ্যবর্তী যদি একটা সূক্ষ্ম কোণ থাকে বা ক্ষুদ্রতম একটা কোণ থাকে, তখন সেই কোণের কোসাইনের মান এবং ভেক্টর যে দুটো রয়েছে সেই দুটা ভেক্টরের কেবলমাত্র মান যদি আমি গুণ করে ফেলি, যে গুণফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে স্কেলার গুণন। তাহলে এই পুরো লাইনটাকে যদি আমরা, এই আবারের পর থেকে লাইনটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি কনভার্ট করতে চাই, তাহলে একেবারেই আমরা প্রথম লাইনেই স্কেলার গুণনের রেজাল্টটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এটার রেজাল্ট কী হবে আমরা সরাসরি বলতে পারবো সেন্টেন্স অনুযায়ী ভেক্টরের মান। তাহলে লক্ষ্য করো তো, এ ভেক্টরের মান বলতে আমি কি বুঝবো, এ ভেক্টরের মান বলতে বুঝবো মডুলাস অফ এ ভেক্টর ইন্টু, এটা নর্মাল ইন্টু নট ডট, কারণ ডটের মধ্যে আমরা চলে আসছি অলরেডি। আবার বি ভেক্টরের মান হচ্ছে মডুলাস অফ বি ভেক্টর, দেন তাদের মধ্যবর্তী কোণের, ক্ষুদ্রতম কোণের কোসাইনের গুণফল। তাহলে এখন মধ্যবর্তী কোণ কত রয়েছে চিত্রে, থিটা। এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা এখানে লিখব কস থিটা। ফাইনালি তাহলে আমি এটা কি লিখতে পারি, মডুলাস অফ এ ভেক্টর মানে হচ্ছে এ, মডুলাস অফ বি ভেক্টর মানে হচ্ছে বি, দেন হচ্ছে কস থিটা। দ্যাটস ইট। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ইকোয়াস টু কি শিখে ফেললাম, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকোয়াস টু আমরা লিখব এ বি কস থিটা। তার মানে এ ভেক্টরের মান বের করব, বি ভেক্টরের মান বের করব,
আর মান কীভাবে বের করতে হয় আমরা এর আগের ক্লাসে শিখেছি। রুট ওভার দিয়ে উপাংশ থাকলে এ স্কোয়ার, এক্স স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, এ জেড স্কোয়ার যেটা করতাম সেটা এখানে বসবে আর কি। যাই হোক, এটা আসবে আলোচনায় আবার। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু আমরা কি শিখে গেলাম? এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান গুণন তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের যে মান সেটার গুণ করলে যে গুণফলটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। বাট এখানে এখন আলোচনা আছে। আমরা যদি এটাকে এভাবে লিখি, একটু এখানে দিই, এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ইকুয়ালস টু যদি আমি এভাবে লিখি এ ইন্টু বা এ গুণন বি কস থিটা। তাহলে এখন বি কস থিটা কত সেটা আমাদের একটু দেখতে হবে। তো বি কস থিটার ভ্যালুটা আমরা কিন্তু ছবির মধ্যে পাবো কিভাবে? লক্ষ্য করি, আমরা যদি বি ভেক্টরের একবারে শেষ থেকে শীর্ষবিন্দু থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, শীর্ষবিন্দু থেকে ধরে এখানে একটা লম্ব অঙ্কন করি, তাহলে নতুন একটা অবস্থান পাওয়া যাচ্ছে এবং সেই অবস্থানটাকে আমরা ধরলাম পি, এখানে ডিক্লেয়ার করলাম পি। তাহলে আর বি ভেক্টরের একবারে শেষ প্রান্তের নাম আর দিচ্ছি না। লক্ষ্য করে দেখো এ ভেক্টরের সাপেক্ষে, অর্থাৎ এ ভেক্টরটা যেহেতু অনুভূমিক বরাবর রয়েছে, এ ভেক্টরের সাপেক্ষে এই অনুভূমিক বরাবরের সাপেক্ষে বি ভেক্টরটা যে বি ভেক্টরটা গিয়েছে এই বি ভেক্টরের অভিক্ষিপ্ত বা লম্ব অভিক্ষেপের ভ্যালু কত? ওপি। এখন আমি যদি এই থিটাকে কস দিয়ে অ্যাপ্লাই করি তাহলে কসের ভ্যালুটা কি দাঁড়াচ্ছে? ভূমি বাই অতিভুজ। তার মানে আমরা এই ছবিতে লিখতে পারবো যে কস থিটা ইজ ইকুয়ালস টু, আমি বি ভেক্টরের মান দিয়ে প্রকাশ করতে চাচ্ছি অথবা সরাসরি বি লিখলাম, ভূমি লিখতে চাচ্ছি, ভূমি হচ্ছে আমার ওপি ডিভাইড বি ভেক্টর মানে অতিভুজ। এই অতিভুজটার ভ্যালু কত? এই অতিভুজের ভ্যালু হচ্ছে মডুলাস অফ বি ভেক্টর, তার মানে শুধুমাত্র বি। তাহলে ওপি ইকুয়ালস টু কি বলা যায়? ওপি ইকুয়ালস টু আমরা বলতে পারি বি কস থিটা, কারেক্ট? তাহলে ওপি এখান থেকে শুরু করে এইটুকুর, এই অংশটুকুর যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা আসতেছে বি কস থিটা। আর এই বি কস থিটা বা ওপিকে আসলে আমরা কি বলতে পারি? ওপিকে আমরা বলতে পারি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। ঠিক এখানে যেমন বলেছিলাম যে এমএনকে আমরা কি বলতে পারি? এক্স অক্ষ বরাবর এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ। তাহলে একই রকমভাবে এ ভেক্টর বরাবর বি ভেক্টরটির লম্ব বিক্ষেপ হচ্ছে ওপি। তাহলে বি কস থিটা হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে এখন আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরের অর্থ দাঁড়াচ্ছে এ ভেক্টরের মান, এটা উচ্চারণ করতে হবে, এ ভেক্টরের মান এবং এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপের আমি একটু ফাঁকা রাখতেছি গুণফল। তাহলে এ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়ালস টু এ বি কস থিটা, এটাকে আমরা লিখতে পারি এ ভেক্টরের মান, এটা হচ্ছে এ ভেক্টরের মান শুরুতে, দেন এবং এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ মানে হচ্ছে কত? বি কস থিটা এর গুণফল। এই গ্যাপটাতে আমি যেটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে এই বাংলাটার মানটা বি কস থিটা, এ ভেক্টরের দিকে বি ভেক্টর লম্ব অভিক্ষেপের গুণফল। অ্যাগেইন আমরা কিন্তু আরেকটা আইডেন্টিটি দিতে পারি ঠিক এভাবে, যেটা আমাদের ছবিতে নাই বাট আমরা এক্সপ্লেন করতে পারি এভাবে যে আবার এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ইকুয়ালস টু কি এভাবে লেখা যায়? এ বি কস থিটা, দেন এটাকে এভাবে লেখা যায়
বি এ কস থিটা, দেন এটা কিভাবে লেখা যায়, বি ইন্টু এ কস থিটা। তাহলে এবার ছবি এভাবে নাই, বাট ছবিতে এক্সপ্লেনেশন নাই, বাট আমরা যদি এভাবে ডিফাইন করি তাহলে এটার ডিক্লারেশনটা এরকম আসে, অতএব এটাকে আমরা বলতে পারি এই লাইনটার রেসপেক্টে যে এই এতটুকুর ব্যাখ্যা দিব আমরা, এতটুকু এ ভেক্টর ডট বি ভেক্টরেই আছে, আমরা অন্য কোথাও নাই, জাস্ট নতুন করে বলতেছি কি বলা যায়। এভাবে বলতে পারি যে বি ভেক্টরের মান, প্রথমে কি আছে, বি আছে, তাহলে বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং বি ভেক্টরের দিকে এ কস থিটা, এ কস থিটা বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপের এটার নাম হচ্ছে এ কস থিটা এর গুণফল। দুইবার এর হয়ে গেল, থাক নাম মুছি, গুণফল বোঝায়। তাহলে ওভারঅল আমরা যেটা বুঝতে পারলাম যে দুটো জিনিসই বলা যায়, একটা হচ্ছে যদি আমরা ডট গুণন করি এ ভেক্টর ডট বি ভেক্টর, সরাসরি হয়তো মুখস্থ করে ফেললাম এ বি কস থিটা, এভাবেই আমরা সরাসরি অঙ্ক করে ফেলবো, বাট এটার ব্যাখ্যাটা বুঝতে হবে এ বি কস থিটার মধ্যে আসলে কি কি আছে। এ বি কস থিটাকে আমরা দুইভাবে প্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে এ ভেক্টরের মান এবং এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, অথবা বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি এ কস থিটা। তো বি এ কস থিটা মানে বি ভেক্টরের মান এবং এ ভেক্টর বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপের মানের গুণফলকে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টরের গুণফল বা স্কেলার গুণন বা ডট গুণন বলতে পারি। ওকে, এবার আমরা একটু অন্যভাবে ব্যাপারটাকে একটু প্রেজেন্ট করব, দেখতে চাই এখানে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তৈরি করা যায় কি না। তো এটার এক্সাম্পল দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখো নতুনভাবে। আচ্ছা, আমরা যদি এভাবে চিন্তা করি, আগের ছবিটাই থাকলো, এটা আমাদের এ ভেক্টর, ঠিক অ্যাগেন আগেরটার মতোই আমরা আঁকবো, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এমনই ছিল ছবির মধ্যে। তাহলে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা তাদের ক্রিয়াশীল বিন্দু ও এ ভেক্টর। ওকে, এ ভেক্টরের মান বলতে আমরা কি বুঝবো, এখান থেকে একবার এই পর্যন্ত বুঝবো। বি ভেক্টরের মান বলতে কি বুঝবো, এখান থেকে তার শীর্ষ পর্যন্ত এতটুকুই বুঝবো, মানে চিত্র অনুযায়ী মান যদি বলি, এবং তাদের মধ্যবর্তী কোণ কত আছে এখন, থিটা। আচ্ছা, তাহলে আমি যদি এভাবে বলি যে আমার এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, লক্ষ্য করো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে কি করবে, বি ভেক্টরের শীর্ষ থেকে এ ভেক্টরের উপর সোজা একটা লম্ব অঙ্কন করে দিবে, শেষ। এখন লম্ব অঙ্কন করলে আমি কতটুকু ভ্যালু পাচ্ছি, লম্ব অঙ্কন করলে আমি ভ্যালু পাচ্ছি এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। আর বি কস থিটা কতটুকু মান বোঝায়, এতটুকু মান বোঝায়। আচ্ছা, এবার এই পরিমাণ মান যদি আমি এ ভেক্টরের সাথে একটা আয়তক্ষেত্র তৈরি করি, সাপোজ ও বিন্দুতে আমরা এই পর্যন্ত, এখান থেকে ধরে কতটুকু আছে অতটুকু, এটুকু লেন্থ আছে মোটামুটি, চিন্তা করি, এবং আবারও এ ভেক্টর কমপ্লিট করি, এখান থেকে ধরে এই পর্যন্ত, দ্যাটস এনাফ। অ্যান্ড আবারও রেট নিব ওই যে বি কস থিটার পরিমাণ, বি কস থিটা যতটুকু এসেছে ততটুকু যদি বিবেচনা করি, এটা সিলেক্ট করছি কেন, ওকে, এটাতে রেট আসতে হবে, এই প্রান্ত থেকে ধরে এখানে কমপ্লিট করলাম। এখন লক্ষ্য করো এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, আমি আয়তক্ষেত্রটার নাম দিতে যাচ্ছি
ওকে, এটা ও ঠিক আছে, থাক, সমস্যা নেই। আমি এটাকে ও পি কিউ আর দ্বারা ডিফাইন করলাম, যেখানে আমার এই ছবিটার মধ্যে ও আর ইকুয়ালস টু হচ্ছে পি কিউ অ্যান্ড দ্যাটস ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টরের মান, এবং ওপি সমান আর কিউ বা কিউ আর, কোনো ভেক্টর চিহ্ন নাই, এটা ইকুয়ালস টু আসতেছে আমাদের বি কস থিটা। তো আমরা এ ভেক্টরের মান বলতে কি বুঝবো? এ বুঝবো। তো এখন লক্ষ্য করো, যদি আমি আয়তক্ষেত্র ডিফাইন করি, আয়ত ও পি কিউ আর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো লক্ষ্য করো, আমার এখানে দৈর্ঘ্য বলতে কি বোঝায়? ও আর প্রস্থ বলতে কি বোঝায়? ওপি। এখন ও আর এর ভ্যালু কত জানি? এ। ওকে, আর ওপি এর ভ্যালু কত জানি? বি কস থিটা। বি কস থিটা। তাহলে ফাইনালি কত আসলো? এ বি কস থিটা। এ বি কস থিটাকে আমরা কি বলবো? এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এখানে আমাদের স্টেটমেন্টটা কি আসতে পারে? আমাদের এখানে স্টেটমেন্টটা কি লিখতে পারি? এভাবে বলতে পারি আমরা যে, যদি আমরা দুইটা ভেক্টরের স্কেলার গুণফল করতে চাই, তাহলে যে কোনো একটা ভেক্টর এবং সেই ভেক্টরের উপর অপর ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ রয়েছে, সেই লম্ব অভিক্ষেপ দ্বারা যদি সন্নিহিত বাহু ধরি বা সন্নিহিত বাহু কল্পনা করি, তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ডট গুণটা নির্দেশ করবে। দ্যাট মিন্স আমরা যে কোনো ডট গুণনের ক্ষেত্রে দুটি ভেক্টর যখন ডট গুণন করব, তখন একটা ভেক্টর এবং ওই একটা ভেক্টরের সাপেক্ষে অপর ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ রয়েছে তাদের গুণফল সরাসরি যেহেতু ডট গুণ মিন করবে, দ্যাট মিন্স এখানে একটি ভেক্টরের মান আয়তক্ষেত্রে একটা বাহু এবং অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপ আরেকটি ভেক্টরের, মানে আয়তক্ষেত্রে আরেকটি সন্নিহিত বাহুকে নির্দেশ করে। দ্যাট মিন্স এ বি কস থিটার ভেতর আমরা চাইলে একটা আয়তক্ষেত্র বিবেচনা করে তার ক্ষেত্রফলকে নির্দেশ করতে পারি। তাহলে একটা উদাহরণ দেওয়া যেতে পারে এবার। যেমন আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই করব। এই বস্তুটার মধ্যে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপর আমরা এই বরাবর বল প্রয়োগ করলাম, এভাবে বল প্রয়োগ করছি। এখন আমার বস্তুটা বলের দিকে না গিয়ে যেদিকে বল প্রয়োগ করেছি সেই বরাবর যায়নি, বরঞ্চ বলের দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে বস্তুটা গিয়েছে, এই বরাবর বস্তুটা সরণ ঘটেছে। তাহলে এদিকে আছে আমার এফ ভেক্টর আর এদিকে হচ্ছে আমার এস ভেক্টর সরণ। এখন তাদের মধ্যবর্তী কোণ আছে কত? থিটা। তো আমরা কি জানি, কোনো বস্তুর উপর এখানে একটা অবজেক্ট রাখলাম, এই অবজেক্টের উপর আমি যখন ফোর্স অ্যাপ্লাই করতেছি তখন বলের দিকের সাথে কোণ উৎপন্ন করে সরণ ঘটেছে। তাহলে এখন যদি বলা হয় যে এই ছবিটাতে কাজের পরিমাণ কত, তাহলে এই কাজের পরিমাণটা দাঁড়াবে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর। লক্ষ্য করো, এফ ভেক্টরের ভ্যালু হচ্ছে এফ, আর ডট যেহেতু করেছি তাহলে এফ ভেক্টর বরাবর এস ভেক্টরের লম্ব অভিক্ষেপ কতটুকু আসে, যেহেতু মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এই লম্ব অভিক্ষেপের ভ্যালুটা দাঁড়াবে, একটু কালার দিয়ে লিখব, এস এস কস থিটা। দ্যাট মিন্স এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটুকু হচ্ছে এস কস থিটা। তাহলে এফ ভেক্টর ডট এস ভেক্টরের ভ্যালু আসতেছে এফ এস কস থিটা। তাহলে কাজের পরিমাণটা লক্ষ্য করে দেখো, কাজের পরিমাণটা একটা স্কেলার মান পাওয়া গিয়েছে, এফ এস কস থিটা, যেখানে এফ এর একটা মান থাকবে, এস এর একটা মান থাকবে, এবং এফ এস এর মধ্যবর্তী যে কোণটা রয়েছে সেই কোণের আমরা কোসাইনের অনুপাতকে যে গুণ করলে যে গুণফলটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কাজ। তাহলে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, ফোর্স এবং সরণ এই দুটো হচ্ছে আমার ভেক্টর রাশি। তাহলে ওই যে বলা হচ্ছে না, গুণের প্রকৃতি অনুযায়ী যেহেতু কাজ বের করতেছি, তার কাজ যেহেতু একটা স্কেলার মান, তাহলে এফ এবং এস হচ্ছে ভেক্টর মান, তাই ভেক্টর দ্বয়ের মধ্যে যখন আমি স্কেলার গুণ করব তখন এফ এস কস থিটা লিখলে আমার পুরো দমে কাজের পরিমাণটা চলে আসবে।
তাহলে এটা যদি আয়তক্ষেত্র হতো তাহলে আমার এই ছবিটার মধ্যে আমরা বলতে পারতাম যে এটা হচ্ছে আমার ফোর্স, এই বরাবর আমার ফোর্স কাজ করতেছে, আর কিউআর বরাবর বা ওপি বরাবর, আমি কিউআর বরাবর লিখি, কিউআর বরাবর আমার এস কস থিটা আছে, এস কস থিটা আছে। তাহলে এই পুরো আয়তক্ষেত্র যেটা রয়েছে, এই পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এফ ইন্টু এস কস থিটা, যেটার দৈর্ঘ্য হচ্ছে এফ এবং প্রস্থ হচ্ছে এস কস থিটা। এখানে গুণ চিহ্নটা কেবলমাত্র সাধারণ গুণের নিয়ম বলা হচ্ছে। তাহলে এফ এস কস থিটা হচ্ছে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, এবং এই ক্ষেত্রফলটাই আমার সম্পাদিত কাজের পরিমাণকে নির্দেশ করে। দ্যাটস ইট। আশা করি এখানে ডট গুণন সম্পর্কে যা বিস্তারিত আলোচনা হলো, ডট গুণনের ডেফিনেশন থেকে আমরা যে আলোচনাটা পাই সেটা এখানে আশা করি ক্লিয়ার হয়েছে। ছবিটা শেষের দিকে আমি একটু নষ্ট করে ফেলেছি, তো লেকচারের একটু আগে যখন ছবিটা ক্লিন ছিল ওই অবস্থায় পিকচারটা খাতায় আঁকার চেষ্টা করবে। আর এখন আমরা পরবর্তীতে স্কেলার গুণফল সংক্রান্ত কয়েকটা সূত্র এবং সমীকরণ বোঝার চেষ্টা করব। এ পর্যায়ে আলোচনা করব স্কেলার গুণন সম্পর্কিত সূত্র এবং সমীকরণ। আমরা দেখব যে ডট গুণন কোন কোন নিয়ম মেনে চলে এবং সেই নিয়মের মধ্যে কী ধরনের মান পাওয়া যায় সেগুলো আমরা ধারাবাহিকভাবে শিখব। তার মধ্যে প্রথমটি সেটা হচ্ছে বিনিময় সূত্র। অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি স্কেলার গুণন বিনিময় সূত্র মানে কি মানে না। তো বিনিময় সূত্রের প্রেজেন্টেশনটা কীরকম, ধরা যাক দুটা ভেক্টর এ ভেক্টর এবং দ্বিতীয় একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তো এ ভেক্টর ডট বি ভেক্টরকে আমরা এভাবে বলতে পারবো কি না সমান বি ভেক্টর ডট এ ভেক্টর, সেটাই দেখতে চাচ্ছি। তো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ডট এ ভেক্টরের এই লেখার পদ্ধতিকে বলা হয় বিনিময় সূত্র। তো আমরা যদি প্রথমে এভাবে চিন্তা করি যে আমার এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটা ভেক্টরের মধ্যবর্তী একটা কোণ ডিক্লেয়ার করতে হবে। তো মধ্যবর্তী যে কোণটা, সেই কোণের পরিমাণ দাঁড়াচ্ছে, আমি ধরে নিলাম থিটা। তাহলে ডেফিনেটলি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু আমরা একটু আগে যে আলোচনা করেছি সেখান থেকে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ বি কস থিটা। এবার আমরা আর মডুলাস লিখলাম না। এখন লক্ষ্য করো, এ বি কস থিটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো বি এ কস থিটা, অ্যান্ড বি এ কস থিটাকে আমরা এভাবে বলতে পারি বি এ কস থিটা ইজ ইকুয়ালস টু আমার প্রথমে বি আছে, দেন আমি এটাকে বলতে পারবো বি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর মানে বি এ কস থিটা, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এ বি কস থিটা। তো আমরা যেহেতু জানি এ বি এবং বি এ এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই, এ বি যে মান বহন করে বি এ একই মান বহন করে, তাহলে এ বি কস থিটা বি এ কস থিটা একই অর্থ বহন করার কারণে আমরা ফাইনালি বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর ডট এ ভেক্টর। দ্যাটস ইট। তার মানে বোঝা গেল যে ভেক্টরের ক্ষেত্রে যদি ডট গুণন হয়, ডট গুণন সবসময় বিনিময় সূত্র মেনে চলে। এবার দ্বিতীয়ত যেটা আমরা জানতে চাই সেটা হচ্ছে বন্টন সূত্র, অর্থাৎ ডট গুণন বন্টন সূত্রকে সমর্থন করে কিনা আমরা সেটা এবার জানবো। তো বন্টন সূত্রটা কীভাবে প্রেজেন্ট করে, বন্টন সূত্রের জন্য মিনিমাম 3টা ভেক্টর প্রয়োজন হয়। তো আমি যদি এভাবে বলি যে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর, ক্রস দেওয়া যাবে না, প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। যদি এটা আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা মেনে নিব যে ডট গুণন বন্টন সূত্রকে সমর্থন করে। আর যদি প্রমাণ করতে ব্যর্থ হই তাহলে আমরা মেনে নিব যে বন্টন সূত্র সমর্থন করে না। তো যথারীতি আমরা 3টা ভেক্টর ডিফাইন করতে চাচ্ছি। লক্ষ্য করে দেখো, আমি প্রথমে একটা এ ভেক্টর দিব, এটা হচ্ছে আমার এ ভেক্টর। দেন আমি বি ভেক্টরটা নিতে চাচ্ছি, বি ভেক্টরটা সাপোজ টু এদিকে, ওকে ফাইন। দেন আমরা সি ভেক্টরটা নিব, এটা সি ভেক্টর। তাহলে কয়টা ভেক্টর নেওয়া হয়ে গেল? 3টা। নাম্বার 1 এ ভেক্টর, নাম্বার 2 বি ভেক্টর, নাম্বার 3 সি ভেক্টর। ওকে, আমি একটু প্রেজেন্টেশনের জন্য একটু নামের জায়গাগুলোতে
কিছু লেটার ব্যবহার করতে চাই, পি কিউ আর এস। পরিচয়টা দিয়ে দিচ্ছি, আমাদের এখানে পরিচয়টা এরকম, পি কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর, পি আর বি ভেক্টর এবং আর এস সি ভেক্টর। তাহলে তিনটা ভেক্টরের পরিচয় আমি দিয়ে দিলাম। এবার আমরা আমাদের হিসাবে আসি। আমরা প্রথমে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টরের ভ্যালুটা কত। লক্ষ্য করো বি এবং সি একটার পর একটা ক্রম আকারে রয়েছে, পি আর তারপর হচ্ছে পিএস। তাহলে প্রথমে আছে বি ভেক্টর, দেন শেষ হয়েছে সি ভেক্টর দিয়ে। তাহলে বি ভেক্টর আর সি ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা আসবে পি থেকে শুরু করে এস পর্যন্ত। এটা হচ্ছে আমার বি ভেক্টর প্লাস সি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ওকে ফাইন। এবার যদি আমরা লক্ষ্য করি এই যে পি কিউ যেটা এ ভেক্টর যেটা রয়েছে, এ ভেক্টর, এই এ ভেক্টরের সাথে যদি আমরা বি ভেক্টর প্লাস সি ভেক্টরের ডট গুণনটা সম্পন্ন করি, যদি আমরা শুধুমাত্র ডট গুণন কমপ্লিট করি তাহলে আমাদের এখানে একটা লম্ব বিক্ষেপ অবশ্যই বিবেচনা করতে হবে। তাহলে এখান থেকে ধরে আমরা যদি একটা লম্ব বিক্ষেপ কল্পনা করি, অর্থাৎ বি ভেক্টর প্লাস সি ভেক্টর যেখানে শেষ হয়েছে, এটা নতুন একটা ভেক্টর, এই বি ভেক্টর প্লাস সি ভেক্টরের শেষ প্রান্ত কোনটা, এটা। এখান থেকে যদি আমরা শেষ প্রান্ত থেকে যদি আমরা এ ভেক্টর বরাবর লম্ব বিক্ষেপ বিবেচনা করি তাহলে এখানে আমরা পাচ্ছি সাপোজ টু এস এর পরে টি দিলাম, টি। তাহলে এখানে পিটি যে রেখাংশটা পাওয়া যাচ্ছে, পিটি রেখাংশটা হচ্ছে এ ভেক্টর বরাবর, এ ভেক্টর বরাবর বি ভেক্টর প্লাস সি ভেক্টরের লম্ব বিক্ষেপ পিটি। তাহলে আমি এতটুকুকে লম্ব বিক্ষেপ দ্বারা ইন্ডিকেট করলাম। কার লম্ব বিক্ষেপ? এ ভেক্টর বরাবর বি প্লাস সি এর লম্ব অভিক্ষেপ। তাহলে এখন যদি আমরা ডট গুণটা কমপ্লিট করি, এভাবে লিখি এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে এটা রেজাল্ট কি লিখতে পারবো? এটা লিখতে পারবো এ ভেক্টরের মান এ ডট বি ভেক্টরের মান, বি ভেক্টর বলতে আমরা বুঝি পি আর। আচ্ছা, আগে লেখাটা শেষ করি তারপরে দেন হচ্ছে সি ভেক্টর, সি ভেক্টর বলতে বুঝি আমরা আর এস। ওকে, তাহলে যখন ডট সম্পন্ন করব তাহলে এ ভেক্টর ডট পি ভেক্টর প্লাস আর এস ভেক্টর মানে হচ্ছে পিএস ভেক্টর। এবার এ ভেক্টর এবং পিএস ভেক্টরের মধ্যে যদি ডট গুণন সম্পন্ন করি তাহলে কি পাবো? এ ভেক্টরের মান গুণন নর্মাল গুণ, এটা নর্মাল গুণ চিহ্ন। এবার ডট গুণনের রেজাল্ট লিখতেছি। তাহলে পিএস বরাবর, পিএস ভেক্টরের জন্য এ ভেক্টর বরাবর লম্ব অভিক্ষেপের ভ্যালু কত? পিটি, পিটি। তাহলে লক্ষ্য করো পিটি, এখানে আমরা দুটো অংশ পাচ্ছি। পিটিকে আমরা এভাবে যদি ডিফাইন করি, একটু ছবিতে খেয়াল করো, পিটি আমি যদি বলি পি আর, আর বিন্দু থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, আর বিন্দু থেকে লম্ব অঙ্কন করি এবং সেই লম্বটার বিন্দুটা আমরা ইউ দেই, ইউ বিন্দুতে লম্বটা পাওয়া গিয়েছে। তাহলে আমরা এভাবে এই লাইনটাকে ডিফাইন করতে পারি। এ ভেক্টর নর্মাল গুণ চিহ্ন, পিটি এর পরিবর্তে আমরা লিখতে পারি পিইউ, পিইউ প্লাস প্লাস ইউটি। ওকে, তাহলে এখানে দুটো গুণ আসে, একটা হচ্ছে এ ভেক্টরের মান গুণন পিইউ, পিইউ এর পরিচয় একটু পরে দিব। আরেকটা কি? এ ভেক্টর গুণন নর্মাল গুণ মান, মানে এ ভেক্টর মান নর্মাল গুণ চিহ্ন ইন্টু ইউটি। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি সেই ব্যাপারটা একটু বুঝি। দুটো জিনিস এখানে আমরা ডিফাইন করতে পারবো। নাম্বার ওয়ান, এখানে আমি যখন বলতেছি এরকম করে যে এ ভেক্টরের মান গুণন পিইউ,
এটা মূলত কি দাঁড়াচ্ছে? এটা মূলত দাঁড়াচ্ছে এ ভেক্টর গুণ চিহ্ন, নর্মাল গুণ আমার পি কিউ বরাবর, পি কিউ যে ভেক্টরটা রয়েছে পি কিউ এর উপর, পি কিউ এর উপর পি ইউ, লক্ষ্য করো পি ইউ, এটা এই জায়গাটুকু, শুধু এতটুকু, এই পুরো পি কিউ বরাবর পি ইউ, এই অংশটুকু হচ্ছে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, মানে পি আর এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা বলতে পারি পি কিউ এর উপর, পি কিউ এর উপর আমাদের যে পি আর ভেক্টরটা রয়েছে, পি আর ভেক্টর এর লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। ওকে, তাহলে এই পুরো বাংলাটার আমরা যদি ডট গুণনে কনভার্ট করি আবার, তাহলে এ গুণন এ ভেক্টর এটা একটা মান নির্দেশ করতেছে, এ ভেক্টরের মানটা নির্দেশ করতেছে, যেটা ডেফিনেটলি হচ্ছে পি কিউ, পি কিউ পুরোটা হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মান গুণন পি কিউ বরাবর পি আর ভেক্টরটার লম্ব বিক্ষেপ কত, জাস্ট পি ইউ, এই পি ইউটা হচ্ছে লম্ব বিক্ষেপের মান। তাহলে এই পুরো মাল্টিপ্লাই রেজাল্টটার বিপরীতে আমরা কি লিখতে পারি? মাল্টিপ্লাই এর বিপরীতে লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর, কারণ বি ভেক্টর মানে হচ্ছে পি আর, পি আর এর লম্ব বিক্ষেপ কতটুকু, পি ইউ। দ্যাট মিন্স এই অংশটুকু এ ইন্টু পি ইউ, এতটুকু অর্থ দাঁড়াচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। এবার লক্ষ্য করো পরের অংশটা, আবার এ ইন্টু, এটা সাধারণ ইন্টু ইউটি, তার মানে কি এ ভেক্টরের মান গুণন, লক্ষ্য করো ইউটি, ছবিতে খেয়াল করি আমরা, ইউটি এতটুকু জায়গা হচ্ছে ইউটি। ওকে, তাহলে ইউ এটা আর বিন্দু থেকে লম্ব আসছে এবং টি এটা এস বিন্দু থেকে লম্ব আসছে। তাহলে আর এস যে ভেক্টরটা আছে, আর এস ভেক্টরটা পি কিউ ভেক্টর বরাবর বা এ ভেক্টর বরাবর সি ভেক্টরটার লম্ব বিক্ষেপ হচ্ছে ইউটি। তাহলে আর এস ভেক্টরটুকু লম্ব বিক্ষেপ হচ্ছে ইউটি, দ্যাট মিন্স পি কিউ বরাবর আর এস এর লম্ব বিক্ষেপ হচ্ছে ইউটি। ওকে, এটা তাহলে একটু আমরা লিখি, তাহলে ইউটি এর পরিবর্তে আমরা লিখতে পারি পি কিউ এর উপর, পি কিউ এর উপর কোন ভেক্টরের, আর এস ভেক্টরের, আর এস এর ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে মনে আছে তো একটু আগে আলোচনাতে আমরা এই বাংলাটা লিখেছিলাম, লক্ষ্য করে দেখো, আমি যদি পুরাতন আলোচনা একটু যাই, একটু ডিস্টার্বই করলাম, এইখানে আমরা স্পষ্ট করে এই জায়গাটা বলেছিলাম, এই এতটুকু জায়গা বলেছিলাম এ ভেক্টরের মান, এখানে আমাদের এ ভেক্টরের মান এবং এ ভেক্টরের দিকে পি ভেক্টরের লম্ব বিক্ষেপ, এটা এই ব্যাখ্যাটা কার ছিল, এই পুরো অংশটুকুর ব্যাখ্যা কার ছিল, এ বি কস থিটার। এ বি কস থিটা মানে আমরা এটা বলতাম। তাহলে এই বাংলাটার বিপরীতে আবার কি বলতে পারবো, এ বি কস থিটা বলতে পারবো, আর এ বি কস থিটাকে আমরা কি বলতে পারবো, উল্টো করে এ ভেক্টর ডট বি ভেক্টর বলতে পারবো। তো ওই জিনিসটাই আমরা মূলত এখানে আলোচনা করছি। তাহলে আলোচনায় আমরা এখানে বলতে পারছি যে এ ভেক্টর ইন্টু পি ভেক্টর এর লম্ব বিক্ষেপ, পি ভেক্টরের উপর আর এস ভেক্টরের লম্ব বিক্ষেপ, দ্যাটস ইকুয়ালস টু, আমরা তাহলে এটাকে বলতে পারবো এ ভেক্টর ডট সি ভেক্টর, কারণ পি কিউ হচ্ছে আমাদের আর এস হচ্ছে আমাদের সি ভেক্টর, তো যার লম্ব বিক্ষেপ হয় সেটা দ্বিতীয় ভেক্টরটা থাকে, আর যার উপর লম্ব বিক্ষেপটা হয় সেটা প্রথমে থাকে। দ্যাট মিন্স এ ইন্টু ইউটি, এইটুকু মান মূলত এ ভেক্টর ডট সি ভেক্টরকে নির্দেশ করতেছে। দ্যাটস ওয়াই আমরা এখন এটাতে লিখতে পারবো এতটুকুর পরিবর্তে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। তাহলে আলটিমেটলি ফাইনাল আমাদের লাইনটা প্রমাণ হয়ে গেল যে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। তাহলে বোঝা গেল যে আমাদের ভেক্টর এর ডট গুণনের ক্ষেত্রে বন্টন সূত্রকে কি করে,
সমর্থন করে। ওকে, এবার আমরা আলোচনা করব 3 নম্বর যেটা। 3 নম্বরে আমরা কিছু প্রতীক দিয়ে বোঝাবো। যেমন আমরা যদি কোথাও আই ভেক্টরের সাথে আই ভেক্টরের ডট করি, কিংবা জে ভেক্টরের সাথে জে ভেক্টর ডট করি, কিংবা কে ভেক্টরের সাথে কে ভেক্টরের ডট করি, তাহলে অলওয়েজ 1 আসবে। এখন কিভাবে আসে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এ পর্যায়ে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য অক্ষ নির্ধারণ করব। এক্স অক্ষ, তারপর যথারীতি আমাদের ওয়াই অক্ষ, ওকে ডান, আর এখান থেকে আমরা ধরলাম জেড অক্ষ। তাহলে লক্ষ্য করে দেখো তো যে আমার এক্স অক্ষ বরাবর প্রতি একক ভেক্টর কত? আই। প্রতি জেড অক্ষ বরাবর প্রতি একক ভেক্টর কে। অ্যাগেইন ওয়াই অক্ষ বরাবর প্রতি একক ভেক্টর জে। ওকে ফাইন। এখন একক ভেক্টরের মান কত? একক ভেক্টরের মান হচ্ছে 1। ওকে, তো আমরা যদি এভাবে ডিফাইন করতে চাই, সাপোজ টু আই ভেক্টর, সলভটা একটু লক্ষ্য করো, সলভটা এখান থেকে শুরু। ওকে, এখন আমাকে যদি আই ভেক্টর ডট আই ভেক্টর দেওয়া হয়, আই ক্যাপ ডট আই ক্যাপ, এটাই কোস্ট আমি কি লিখবো? এটাই কোস্ট আমাকে লিখতে হবে মডুলাস অফ আই ক্যাপ গুণন মডুলাস অফ আই ক্যাপ। এখন আই ভেক্টরের উপর যদি আই ভেক্টর থাকে, তাহলে এক্স অক্ষ বরাবর দুটা ভেক্টর এক স্থান থেকে কার্যকর হচ্ছে, আই ভেক্টর ডট আই ভেক্টর। তাহলে এক্স অক্ষের উপর যদি আরেকটা এক্স অক্ষ কল্পনা করো, বা এক্স অক্ষের উপর দুটা রেখা মানে একটা সুনির্দিষ্ট মান কল্পনা করো, তাহলে তাদের মধ্যবর্তী কোণের পরিমাণটা বেসিক্যালি কত আসে? যদি আই এর সাথে আই এর মধ্যবর্তী কোণ চিন্তা করো, তাহলে সেই ক্ষেত্রে আসে 0। তাহলে কস কত লিখবো আমরা? 0। তাহলে আই ক্যাপের ভ্যালু হচ্ছে কত? 1। দেন আবার আই ক্যাপের ভ্যালু কত? 1। দেন কস 0 ডিগ্রি, এটা ইকুয়ালস টু কত? এটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আফটার অল আমার আই ক্যাপ ইকুয়ালস টু আই ক্যাপ ইকুয়ালস টু কত আসলো? 1। একই যুক্তি অনুযায়ী যদি আমি যে ভেক্টরের সাথে যে ভেক্টর ডট করি, তাহলে মডুলাস অফ যে ভেক্টর, মডুলাস অফ যে ভেক্টর বা যে ক্যাপ কস 0 ডিগ্রি। কারণ যে ভেক্টরের উপর আমরা যদি পরপর দুইটা যে ভেক্টর চিন্তা করি, তাহলে ওটা একই রেখার উপর থাকবে। একই রেখার উপর তাদের মধ্যবর্তী ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আসবে? 0। তার মানে এই যে আমি এইভাবে বলি, একটা ভেক্টর দিলাম, দেন ওটার উপর আমি আরেকটা ভেক্টর দিলাম, তাহলে এটা ওয়াই, পরেরটা ওয়াই, তাদের মধ্যবর্তী থিটার পরিমাণ কত আসতেছে? 0। আর যদি আমি কোণ উৎপন্ন করি, তাহলে এটা যদি আই হয় আর এটা যদি সাপোজ টু অন্য কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে মধ্যবর্তী একটা কোণ থাকবে। বাট একটা ভেক্টর উপর যদি আমি আরেকটা ভেক্টর ডিফাইন করি, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত আসে? 0। দ্যাটস ওয়াই আমাদের এভাবে চিন্তা করতে হবে। ওকে, তাহলে এখন আমরা জে ভেক্টর ডট জে ভেক্টরের ক্ষেত্রেও ঠিক একই রেজাল্ট পাবো। এখানে আসবে কত? 1 ইন্টু 1 ইন্টু কস 0, কস 0 মানে 1, ওভারঅল কত? 1। একই রকমভাবে যদি কে ভেক্টর কে ক্যাপ বা কে ভেক্টর ডট কে ভেক্টর আসে, তাহলে মডুলাস অফ কে ভেক্টর, মডুলাস অফ কে ভেক্টর ইন্টু কস 0 ডিগ্রি। দ্যাটস ওয়াই প্রতি ইউনিটের একক ভেক্টরের মান হচ্ছে 1, অ্যাগেন 1, কস 0 ইকুয়ালস টু 1। তাহলে ওভারঅল এটার রেজাল্ট আসলো 1। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়ালস টু জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়ালস টু 1। এবার পরের যেটা দেখব, এটা পাশাপাশি আমাদের আরেকটা যেটা দেখব, লাইক এরকম আই ডট জে, জে ডট কে, কে ডট আই ইজ ইকুয়ালস টু 0। এটা মেনটেন কীভাবে হয়? তো এটা মেনটেন করার জন্য আমাদের আরেকটা থিম নেই আমরা,
পরের অংশটুকুর জন্য। ওকে, সো আমরা এখানে আবার সলভ করব। ওকে, তো লক্ষ্য করো, যখন আমার লেখা থাকতেছে এরকম আই ক্যাপ ডট জে ক্যাপ, তো এটা ভ্যালু আমরা কি লিখব? মডুলাস অফ আই মডুলাস অফ জে, দেন কত লিখব? কস। লক্ষ্য করো আই এর সাথে জের এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ভিতরে মধ্যবর্তী কোণ কত আছে? 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কত লিখতে হবে? কস 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই আমরা এখানে কত পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে 1 ইন্টু 1 কস 90 ডিগ্রি 0, তো ফাইনাল এটার রেজাল্ট কত আসে? 0। তো আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়ালস টু আসলো 0। সিমিলারলি যখন আমাকে বলবে জে ক্যাপ ইন্টু কে ক্যাপ, তাহলে একটা এক্স ওয়াই অক্ষ একটা জেড অক্ষ, তাহলে মডুলাস অফ জে ক্যাপ মডুলাস অফ কে ক্যাপ দেন কস আবারও 90 ডিগ্রি, তার মানে জের ভ্যালু 1, কের ভ্যালু 1, কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, ফাইনাল রেজাল্ট কত? 0। অ্যাগেইন যদি বলে কে ক্যাপ ইন্টু আই ক্যাপ, তার ক্ষেত্রে একই রকম আসবে, মডুলাস অফ কে ক্যাপ মডুলাস অফ জে ক্যাপ দেন cos 90 degree, then you get 1 into 1 into 0, finally you get 0. তো এটার ডিক্লারেশনটা অনেকটা এভাবে চিন্তা করা যায়, এভাবে আমরা এটা রাউন্ড দিয়ে আমরা যদি এভাবে চিন্তা করি, আই জে কে, এই তিনটা যদি দেখি তাহলে আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এভাবে চিন্তা করা যায়। দ্যাটস ইকুয়ালস টু রেজাল্ট would be 0. এভাবে আমরা 3 নম্বরে যে ফর্মুলাটা পেলাম, এটা আমাদের অনেক কাজে দিবে। আমাদের ম্যাথ করার সময় আমরা এটা পাবো, একটু পরেও আর একটা সূত্র প্রতিপাদনের সময় পাবো। তাহলে আমাদের মনে থাকতে হবে যে আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়ালস টু 1, অ্যাগেইন আই ডট জে জে ডট কে কে ডট আই ইজ ইকুয়ালস টু 0। উল্টো করেও যদি বলা যায়, তুমি এখানে যদি উল্টোভাবে লেখো আই ডট কে কে ডট জে জে ডট আই, এখানে 0 আসবে, কোনো নেগেটিভ ভ্যালু আসবে না, যেহেতু মডুলাসের মান অলওয়েজ 1 বিলং করে। অ্যান্ড আই কে মানে কি এক্স অক্ষ জেড অক্ষ, সেখানেও 90 ডিগ্রি, কে জে সেখানেও 90 ডিগ্রি, প্রত্যেকটাতে আই কে যদি ধরো সেখানেও 90 আসবে, কে জে জেড অক্ষ ওয়াই অক্ষ 90 আসবে, জে আই এক্স অক্ষ ওয়াই অক্ষ এক্স অক্ষ অ্যাগেন 90 আসবে। সো আই ডট জে জে ডট আই একই মান নির্দেশ করে। আর আমরা তো প্রথমে শিখে গিয়েছে যে বিনিময় সূত্রকে সমর্থন করে, তার মানে আমরা এই জায়গাতেও যদি বিনিময় মেনটেন করতে চাই, বিনিময় এখানে গ্রহণযোগ্য হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, বিনিময় অ্যাকসেপ্টেবল। তো কোশ্চেনে যদি আই ডট কে থাকে আমাদের, সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। তো এবারে আমাদের চতুর্থ যে বিষয়টা আলোচনা হবে, চতুর্থটা খুবই ইম্পর্ট্যান্ট, খুব মন দিয়ে আমরা 4 নম্বর যে সূত্রটা আছে এটা একটু দেখব। এখানে আমাদের জায়গা হবে কি না সেটাই হচ্ছে বিষয়। আচ্ছা, যদি আমাদের দুটো ভেক্টরের আইডেন্টিটি এরকম করে থাকে যে এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই এ ওয়াই জে, উপাংশ দিয়ে উপস্থাপন করছি, এবং এ জেড কে, বি ভেক্টরের ক্ষেত্রে আমরা বললাম বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। ওকে, আর আমাদের কোশ্চেনটা এটা বা প্রমাণ করতে হবে এটা এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু, আমাদের এখন দেখাতে হবে এখানে প্রমাণ করে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ওকে ফাইন, তাহলে আমরা সলভটা এভাবে স্টার্ট করি। এখানে জায়গাটা একটু কনজাস্টেড হয়ে যাবে, তারপর ট্রাই করি। এ ভেক্টর ডট বি ভেক্টর যখন উপাংশ দেওয়া থাকবে তখন আমরা প্রথমে এভাবে লিখে নিব এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে,
ক্যাপগুলো মাঝে মধ্যে ভুল হতে পারে, খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে BXI BYJ BZK। ওকে, এবার যখন আমরা গুণ করব, গুণের নিয়ম অনুযায়ী AXI এটা দ্বারা সবাইকে গুণ করতে হবে। BXI BYJ BZK সেমভাবে AYJ এটার সাথে মাল্টিপ্লাই হবে BXI, এখানে কোনো মাইনাস চিহ্ন নেই, ওখানে জাস্ট একটু বসে গেছে লেখাটা, দেখি তারপর মোছা যায় কি না। ওকে, তারপর BYJ একই জিনিস বারবার, BZK একটু লাইন স্টেপ নিলাম, অ্যান্ড দেন হচ্ছে AZK এটা যখন গুণ করব আবারও BXI BYJ BZK। ওকে, তো এখন আমরা যখন AXI এর সাথে পুরো রাশিটা গুণ করতে যাব, অর্থাৎ BXI BYJ BZK, লক্ষ্য করে দেখো আমরা একটু আগে যে নিয়মটা শিখেছিলাম, আমার এই আই ডটের সাথে কিন্তু এটা পুরোটা ডট গুণন অবস্থায় আছে। একটু প্রত্যেকটার মাঝখানে একটা ডট চিহ্ন দিয়ে দিই, কালার পেন দিয়ে দিই। এখানে ডট আছে, এই জায়গায় একটা ডট আছে, আর এখানে ডট আছে, আর এর মাঝখানে তো ডটটা দিয়েছিলাম। ওকে, তা লক্ষ্য করো যখন আমি এই আই এর সাথে BXI গুণ করব তখন আই ডট আই পাওয়া যাবে। আই ডট আই পাওয়া গেলে সেটার রেজাল্ট আসবে 1, কিন্তু যখন আমি আই এর সাথে যেটা ডট করব আই ডট জে থাকবে। আই ডট জে মানে হচ্ছে 0, তার মানে AX আর BY এর সাথে একটা 0 মাল্টিপ্লাই হবে, তখন কিন্তু আর গুণফলটা থাকবে না। সেমভাবে AXI এর সাথে যখন আমি BZK কে গুণ করব, AX আর BZ তো সহগ থাকবে, বাট I এবং K এটা ডট আকারে থাকবে। যেহেতু I এবং K এর সাথে ডট করলে কত আসে 0, দ্যাটস ওয়াই সেই রেজাল্টটাও 0। তো আমি এখানে আর প্রত্যেকটা লাইন লিখবো না, আমি প্রথম লাইনটা ডিটেলসটা লিখছি, তারপর মুছে দিয়ে শুধু রেজাল্টগুলো লিখবো। তো লক্ষ্য করো প্রথম মাল্টিপ্লাইটা কি আসবে, প্রথম মাল্টিপ্লাইটা আসবে AX BX I ডট I, দুইটা I পাবো, তারপর হচ্ছে প্লাস AX BY, তারপর আমি পাচ্ছি I ডট J, তারপর AX দেন BZ I ডট K। তাহলে লক্ষ্য করে দেখো এই অংশটুকুর রেজাল্ট কার জন্য, I ডট J, যেটা এই I ডট J এর জন্য 0 আসতেছে, I ডট K এর জন্য 0 আসতেছে, তার মানে কি AX BY ইন্টু 0, AX BZ ইন্টু 0, তার মানে এই পুরো টার্মটা 0, এই পুরো টার্মটাও 0, তার মানে আমাদের এই লাইন থেকে এটা পুরোটা 0 আসতেছে এবং এটাও 0 আসতেছে। তাহলে আমরা প্রথম মাল্টিপ্লাইটা যদি খেয়াল করি, এই মাল্টিপ্লাই থেকে আমার কেবলমাত্র পাওয়া যাচ্ছে কত, AX BX I ডট I মানে কত 1, তার মানে শুধু পাবো AX BX, কিন্তু আর বাকিগুলোর ক্ষেত্রে এটাতেও 0 পাচ্ছি, পরেরটাতেও 0 পাচ্ছি। এভাবে প্রত্যেকটা মাল্টিপ্লাই থেকে আমরা কেবলমাত্র একটা রেজাল্ট ডিফাইন করতে পারবো। দ্যাটস ওয়াই আমি এগুলো আর প্রত্যেকটা লিখবো না, এটা আমরা বুঝে নেব যে এখানে মাল্টিপ্লাইটা কি হয়েছে। সো বাকিটা আমাদের ভয়েস থেকে বোঝার চেষ্টা করতে হবে, নাহলে লাইনটা অনেক বড় হয়ে যাবে। ওকে, দেন এই অংশটুকু মুছে দিই। ওকে, তাহলে যেটা আসতেছে যে আমরা প্রথম মাল্টিপ্লাই থেকে পাবো AX BX প্লাস পরে মাল্টিপ্লাই থেকে পাবো AY BY, তারপরে মাল্টিপ্লাই থেকে পাবো AZ BZ। এবার ব্যাখ্যাটা আবার বলি, লক্ষ্য করো যখন আমি AXI এর সাথে BYJ গুণ করব, তার মানে AXI ডট BYJ এটা যখন মাল্টিপ্লাই করতেছি তখন AX আর BY তো সহগ, বাট I এর সাথে যে কিন্তু ডট আকারে আছে, দ্যাটস ওয়াই AX BY
ইন্টু জিরো, দ্যাটস ওয়াই ফাইনালি ইউ গেট জিরো। সেমভাবে আমরা যদি পরেরটাতে যাই, এ এক্স আই এটার সাথে বি জেড কে এটাকে মাল্টিপ্লাই করি, এ এক্স আই ডট বি জেড কে, তাহলে এখানে পাচ্ছি এ এক্স বি জেড আই ডট কে, আর আই ডট কে এর ভ্যালু হচ্ছে আমাদের জিরো, দ্যাটস ওয়াই এ এক্স আর বিজেড এটা মাল্টিপ্লাই করার পরও ফাইনাল রেজাল্ট কত, জিরো আসে। দ্যাট মিন্স শুধুমাত্র এ এক্স প্রথমটা যদি খেয়াল করো, এ এক্স আই ডট বি এক্স আই, সেখানে পাচ্ছ এ এক্স ডট বি এক্স মানে নর্মাল গুণ, আই ডট আই ডট আই এর ভ্যালু কত, ওয়ান, অ্যান্ড এখানে কত থাকতেছে এ এক্স বি এক্স, দ্যাটস ইকুয়ালস টু অনলি এ এক্স বি এক্স। তাহলে একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে, এখান থেকে আসতেছে জিরো, এটা থেকে আসতেছে জিরো, বাট এই রেজাল্টটা শুধু পাচ্ছি। সেমভাবে চিন্তা করো, এ ওয়াই বি ওয়াই শুধু থাকবে, কারণ এই যে যেটা আছে, এই যেটা এ ওয়াই যেটা এটা বি এক্স আই এর সাথে হিসাব করার সময় জিরো চলে আসবে। একই রকমভাবে এ ওয়াই জের সাথে যখন বি জেডকে ক্যালকুলেট করব, এ ওয়াই জের সাথে বি জেডকে, তখন জের সাথে কে পাওয়া যাবে, জে এবং কে মাল্টিপ্লাই করলে জিরো আসে, তাহলে এ ওয়াই জে এবং বি জেড কে এটা মাল্টিপ্লাই করলে জিরো। সেমভাবে এ জেড কে বি এক্স আই কে এর সাথে আই গুণ করলে জিরো, দ্যাটস ওয়াই এ জেড কে ইন্টু বি এক্স আই জিরো, অ্যাগেইন এ জেড কে বি ওয়াই জে হিসাব করলে এটাও জিরো, কারণ কে এবং জে এটা জিরো আসবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অ্যান্ড ফাইনালি কতটুকু থাকবে, রেস্ট অফ দ্য রেজাল্ট এ জেড কে বি জেড কে, দুটো কে থাকার কারণে ওয়ান থাকতেছে, টিকে যাচ্ছে কত, এ জেড বি জেড, তাই আমি এখানে লিখেছি কত, এ জেড বি জেড। অ্যাগেন মাঝখানটাতেও এই জে এর সাথে যেটা থাকতেছে, এ ওয়াই জে বি ওয়াই জে, জে আর জে ওয়ান, আর এ ওয়াই এবং বি ওয়াই এটা এখানে আমাদের টিকে গিয়েছে। এভাবে আমরা রেজাল্টটাকে আশা করি বুঝতে পারছি। ওভারঅল আমরা যদি এভাবে যোগটা কমপ্লিট করি, তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট কত আসতেছে, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এতটুকুই হচ্ছে আমাদের এখানকার মাল্টিপ্লাই রেজাল্ট। এবং আমাদের প্রতিপাদনে ব্লু কালার দিয়ে কোশ্চেনটাকে যদি আমরা দেখি, তাহলে সেমভাবে সেম জিনিসটাই কিন্তু আসতেছে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টার্ম, কারণ আমরা এটা ক্যালকুলেশনে এতক্ষণ ধরে যতগুলো আলোচনা করছি সবচেয়ে বেশি এই সূত্রটা ইউজ করতে হবে। তো আমি এখানে আসলে এত বড় লাইনটা লেখার প্রয়োজন হয় না, রেগুলার ক্লাসের মধ্যে হলেও লাইনটা আমরা লিখতাম না, এটা বুঝে অতটুকুই দিতাম। তো ফাইনাল রেজাল্ট হচ্ছে আমার এতটুকুই। তাহলে আশা করি আমরা 4 নম্বর যে সূত্রটা আছে, 4 নম্বর সূত্রটা কমপ্লিটলি বুঝতে পেরেছি। এখন এটা থেকে আমরা নতুন একটা সূত্রে যাব, এটা হচ্ছে 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের একই জিনিস থাকবে, যে এ ভেক্টর এটা ইকুয়ালস টু, যদি এ এক্স আই এ ওয়াই জে এবং এ জেড কে হয়, তবে আমাকে দেখাতে হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু, মূলত আমাকে প্রুফ করতে হবে যে রুট ওভার এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এবং এ জেড স্কোয়ার, এটা প্রুফ করতে হবে। তো প্রুফ করার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি যে, যদি আমাকে সলভটা লিখি, আমরা কালার পেন দিয়ে, ব্ল্যাক পেন দিয়ে লিখি, সলভটা এভাবে বলি আমরা, যে আমার এ ভেক্টর ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। ওকে ফাইন, তাহলে আমার এ ভেক্টর, আবার যদি আমি ডট দিয়ে এ ভেক্টর দিই, তাহলে আমার সেম জিনিস দুবার লিখতে হবে, স্কোয়ার লেখার সুযোগ নেই, এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে ডট, এটা ডট গুণন, আবারও আমি লিখব এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে। ওকে,
তাহলে এখন এই গুণফলটা যখন লিখতে যাব তখন লক্ষ্য করো এই AXI এর সাথে এই পুরো ভেক্টরটা গুণ আছে, তার মধ্যে AXI থেকে AXI গুণ দিলেই কেবলমাত্র প্রোডাক্ট পাওয়া যাবে, বাট AXI এর সাথে AYJ দিলে 0 আসবে, AXI এর সাথে AZK দিলেও 0 আসবে। দ্যাটস ওয়াই আমি কি লিখব, অনলি এভাবে লিখব AX, আবার লিখব AX I.I শেষ, দেন প্লাস AYJ এর ক্ষেত্রে কি লিখব, AYJ দুবার থাকবে, কারণ এই AYJ পরের ভেক্টরের AYJ এর সাথে কেবলমাত্র মান পাবে, তার মানে AYJ.J দুটো যে একসাথে নিলাম, প্লাস কে এর ক্ষেত্রে একই কথা। তাহলে আমার AZK AXI এর সাথে কোনো প্রোডাক্ট দিবে না, AXK এর সাথে AYJ কোনো প্রোডাক্ট দিবে না, বাট AZK এর সাথে প্রোডাক্ট দিবে। একটু মানে বলতে ভুল করে ফেললাম, খেয়াল করো। তাহলে AZ আবার AZ দেন K ভেক্টর ডট K ভেক্টর, ফাইনালি আমি এখানে পাচ্ছি AX স্কোয়ার, দেন আমি পাচ্ছি AY স্কোয়ার, দেন AZ স্কোয়ার। এখন আমরা যদি এ ভেক্টর ডট এ ভেক্টর দেখি, তার মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আসবে, ডেফিনেটলি 0। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারবো এ ভেক্টর, দেন আবার লিখতে পারবো এ ভেক্টর, দেন সেম ভেক্টর যেহেতু, তার মানে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তার মানে কি দাঁড়াচ্ছে, মডুলাস অফ এ ভেক্টর মানে কি অনলি এ, আবার এটা নর্মাল গুণ চিহ্ন, তারপর হচ্ছে আবার মডুলাস অফ এ মানে হচ্ছে শুধু এ, আর cos 90 মানে cos 0 ডিগ্রি মানে কত 1, তার মানে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু AX স্কোয়ার AY স্কোয়ার অ্যান্ড AZ স্কোয়ার। ফাইনালি আমরা পাচ্ছি A ইকুয়ালস টু রুট ওভার AX স্কোয়ার AY স্কোয়ার প্লাস AZ স্কোয়ার। দ্যাটস ইট। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তো মোটামুটি এই 5টা সূত্রই হচ্ছে আমাদের ডট গুণন মেনটেন করে। তো ডট গুণন সংক্রান্ত যে সূত্রগুলো সেটা আমাদের ইতিমধ্যে প্রমাণ করা হয়ে গেল। এরপরে আমরা ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। আমরা কোনো গাণিতিক ব্যাখ্যায় যেহেতু যাচ্ছি না, তো এবার আমরা ভেক্টর গুণন নিয়ে এর পরবর্তীতে আমরা আলোচনা করব। স্ক্রিনটাকে যদি আমরা একটু ছোট করে দেখি একসাথে, আমাদের ওভারঅল এই হচ্ছে স্কেলার গুণন সম্পর্কিত সূত্র এবং সমীকরণ। প্রথমে আমরা বিনিময় সূত্র নিয়ে আলোচনা করলাম, দ্বিতীয়ত হচ্ছে আমাদের আলোচনার প্রসঙ্গ ছিল বন্টন সূত্র। এরপর বন্টন সূত্র আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা বন্টন সূত্র ছিল। তারপরে আমরা 3 নম্বরে একটা সম্পর্ক দেখেছি, খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক, I.I J.J K.K। তৃতীয়ত শিখেছি, চতুর্থ হচ্ছে আমরা দুটো ভেক্টর উপাংশ আকারে রয়েছে, আমরা যে এর আগের আলোচনায় শিখেছিলাম, সে উপাংশ আকারে উপস্থাপন করার পর তাদের মধ্যে যদি ডট গুণন করা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের রেজাল্টটা একটু মুখস্থই রাখতে হবে। দুটো ভেক্টরের উপাংশ দেওয়া থাকলে AX BX AY BY AZ BZ এর গুণফলের যোগফল হচ্ছে আমার ডট গুণনের রেজাল্ট। অ্যাগেইন দুটি ভেক্টর যদি সেম হয়, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটি ভেক্টর যদি সেম হয় তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। দ্যাটস ওয়াই এ ভেক্টর ডট এ ভেক্টর থেকে আমরা এ স্কোয়ার পেয়েছি, দেন এ ইকুয়ালস টু ডিফাইন করতে পেরেছি, এটা তার মান। আর আমরা জানি যে সকল স্কেলার গুণনের রেজাল্ট কি থাকে, একটা স্কেলার মান পাওয়া যায়। তো লক্ষ্য করে দেখো, আমরা যদি 3 থেকে শুরু করি, এই যে 1 এগুলো কিন্তু এক একটা স্কেলার মান, আবার 0 এগুলো কিন্তু স্কেলার মান, কোনো দিক নাই। একইভাবে 4 নম্বরের ক্ষেত্রেও আমরা যে মানগুলো পেয়েছি, রেজাল্টটা পেয়েছি, ফাইনাল রেজাল্ট, ডট গুণনের কারণে, মার্কিংটা খেয়াল করতে হবে, ডট গুণনের কারণে আমরা যে রেজাল্টগুলো পেয়েছি এগুলো প্রতিটাই এক একটা স্কেলার মান, কোনো ভেক্টর নির্দেশ করতেছে না। ইভেন দো আমরা যখন এ ভেক্টর ডট এ ভেক্টর দিচ্ছি তখনও কিন্তু লক্ষ্য করে দেখো ফাইনালি একটা রেজাল্ট আসতেছে, যে রেজাল্টে কোনো ভেক্টর ডিক্লারেশন নাই, কেবলমাত্র একটা স্কেলার মান ডিক্লেয়ার করছে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে আমাদের স্কেলার গুণনের যতগুলো পদ্ধতিতে আমরা স্কেলার গুণন সম্পন্ন করলাম সবগুলো মিলে আমরা সবগুলোতেই কেবলমাত্র স্কেলার মান পেয়েছি। তাই দুটি ভেক্টর রাশির গুণনে যদি স্কেলার মান পাওয়া যায় তখন সেটাকে ডট গুণন
বা স্কেলার গুণন বলে। আর প্রশ্নের প্রকৃতি অনুযায়ী বা কনসেপ্টের প্রকৃতি অনুযায়ী আমরা ডট করব নাকি ক্রস করব সেই বিষয়বস্তু বুঝতে হয়। তো সব মিলে আমাদের আজকের ডট গুণনের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আলোচনা করব ভেক্টরের ক্রস গুণন কীভাবে করতে হয়, ক্রস গুণনের নিয়ম এবং ক্রস গুণনের কী ধরনের সূত্র আছে সেগুলো। দেন তারপরে আমরা ভেক্টরে ম্যাথস প্রবলেম ফেস করব এবং খুবই চমৎকার চমৎকার কতগুলো ম্যাথ আমরা সলভ করব। তো আজ আমাদের আলোচনা ভেক্টর গুণনে স্কেলার গুণফল আজকে এ পর্যন্তই। বাসায় লেখাগুলো সবগুলো সুন্দর করে কমপ্লিট করতে হবে আমাদের, একটা লেকচার খাতার মধ্যে ধারাবাহিকভাবে থাকবে। এবং ফিজিক্সের ভেক্টরের জন্য ম্যাথসের খাতাটা ডেফিনেটলি আলাদা লেকচার খাতা হবে, আর থিওরির জন্য লেকচার খাতাটা আলাদা থাকবে। আমরা যখন ভেক্টরের ম্যাথগুলো সলভ করব তখন ম্যাথগুলো টাইপ ভিত্তিক সলভ করব, তাই টাইপ ধরে ধরে যখন অঙ্কগুলো সলভ করবো এটা একটা খাতা থাকলেই বেটার হয়। আর লেকচার থিওরির মাঝখানে আমি ইচ্ছে করে ম্যাথসগুলোকে যুক্ত করিনি। পরবর্তীতে যদি ম্যাথ করার সময় কোনো থিওরির লেকচার প্রয়োজন হয় তাহলে প্রিভিয়াস যে লেকচারগুলো আছে সেগুলো থেকে রিভিশন করে পুনরায় সেম টাইপের অঙ্কগুলো করা যেতে পারে। তো যথারীতি লেকচার খাতাটা কমপ্লিট থাকবে, বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে পরবর্তী লেকচারগুলো আরও সহজে বোঝা যাবে। বিশেষ করে যখন ম্যাথস করব তখন এই লেকচারগুলো খুব কাজে দিবে। তো আজ এ পর্যন্তই। ঠিক মতো বাসায় পড়াশোনা করতে হবে আমাদের। এতক্ষণ সাথে থাকার জন্য, লেকচার শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।